সুপ্রিয় শিক্ষার্থীরা, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি অনুপ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর সাতক্ষীরা। তোমরা জানো, এই যে সারা বিশ্বব্যাপী যে মহামারী চলছে কোভিড-19 এর কারণে, এটার কারণে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ রয়েছে, শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। তাই তোমরা বাড়িতে থেকে এই যে জাতীয় সঙ্গীত, যেটাকে ন্যাশনাল অ্যানথেম বলা হয়, এই জাতীয় সঙ্গীত অনেকে হয়তো ভুলে গেছে। আমাদের যখন স্কুল চলতো, নিয়মিত ক্লাসগুলো চলতো, আমরা তখন কি করতাম, নিয়মিত অ্যাসেম্বলিতে জাতীয় সঙ্গীত করাতাম। এখন এই অ্যাসেম্বলি হচ্ছে না, যার ফলে কি তোমরা জাতীয় সঙ্গীতগুলো ভুলে গেছো। তাই তোমরা বাড়িতে কি করবে, জাতীয় সঙ্গীত অবশ্যই প্র্যাকটিস করবে। অবশ্যই নিজেরা কি বাড়িতে প্র্যাকটিস করবে, এটা গাইবে, মুখস্থ করবে, ভালো করে প্র্যাকটিস করবে। আর এই যে করোনা চলছে, এটা অত্যন্ত কি একটা দুঃখজনক বিষয় সারা বিশ্বব্যাপী। এই করোনার কারণে কত লোক অভাবগ্রস্ত হয়ে যাচ্ছে, কত লোক না খেয়ে দিনাতে বাধ্য হচ্ছে, কত একটা সংসারের উপার্জন চলে যাচ্ছে। এটা অত্যন্ত বেদনাদায়ক একটা অবস্থার সৃষ্টি হচ্ছে। এখন এই অবস্থা থেকে উত্তরণ পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমরা যেন বাইরে অযথা ঘোরাফেরা না করি, সেদিকে খেয়াল রাখতে হবে। তোমরা অবশ্যই কি করবে, বাড়িতে থাকবে যতদূর সম্ভব, এবং যদি কোনো প্রয়োজনে বাইরে যাও তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আর বাইরে যে সাবান দিয়ে তো আর হাত ধোয়ার পরিবেশ থাকবে না, সেই ক্ষেত্রে কোনো হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। আর প্রয়োজনে কি করবে, বাড়িতে প্রয়োজনে অবশ্যই কি তুমি বারবার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। বাড়িতে আসার পরে কি করবে, আগে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার তখন আর করতে হবে না, তখন সাবান পানি অথবা কি তোমার যে হ্যান্ড ওয়াশ গুলো আছে এগুলো ব্যবহার করবে। অন্তত 20 সেকেন্ড কি করবে, ভালো করে হাতটা দুই হাত দিয়ে কি হাত পরিষ্কার করবে, হাতের আঙুলগুলো পরিষ্কার করবে, নখগুলো পরিষ্কার করবে। তারপরে জামা কাপড়গুলো খুলবে, আর জামা কাপড়গুলো কিন্তু অবশ্যই কি যে পোশাকগুলো তোমরা পরে থাকবে, খোলার পরে পোশাকটা ঝাড়া দেবে, একটা জায়গায় রেখে দেবে। রেখে দেওয়ার পরে কি তোমরা ওটাকে 20 মিনিট, অন্তত সর্বনিম্ন 20 মিনিট যে ডিটারজেন্ট গুলো আছে বা সার্ফগুলো পানিতে কি করবে, 20 মিনিট ভিজিয়ে রাখবে, তারপরে পরিষ্কার করবে এবং সেটা শুকায় ব্যবহার করবে। মাছগুলো অবশ্যই কি ঘন ঘন পরিষ্কার করবে। এক মাস কোনো মতেই কি দুইবার মানে পরিষ্কার না করে কিন্তু ব্যবহার করা যাবে না। মাছ যদি ব্যবহার অনুপযোগী হয়ে যায় তাহলে সেটা পরিবর্তন করে আরেকটা নতুন মাছ ব্যবহার করবে। আর অবশ্যই দুইটা মাছ সবসময় ব্যবহার করার চেষ্টা করবে, একটা পরিবর্তে আরেকটা, একটা পরিবর্তে আরেকটা ব্যবহার করবে। যাই হোক, তোমরা বাড়িতে থাকার চেষ্টা করবে, সুন্দর করে পড়াশোনা করবে, ন্যাশনাল যে অ্যানথেম সেটা প্র্যাকটিস করবে, এবং অবশ্যই কি পড়াশোনা ভালো করে করবে। যখন তোমাদের ক্লাস শুরু হবে তারপর পরে কি হয়তো পরীক্ষা হবে, আর পরীক্ষা হলে তার জন্য তোমাদের পূর্ব প্রস্তুতি প্রয়োজন আছে। সেই প্রস্তুতি অবশ্যই কি সেটা যেটা একদিনে করা সম্ভব না। আমরা যেহেতু অনলাইনে ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি, তাই তোমরা অবশ্যই এই ক্লাসগুলো দেখবে, মনোযোগ সহকারে দেখবে, তাহলে নিশ্চয়ই কি তোমরা বুঝতে পারবে। প্রয়োজনে তোমাদের কি ছাত্রদের সাথে তোমরা যোগাযোগ করবে, যে সমস্যাগুলো তোমরা বুঝতে পারছো না সেগুলো ছাত্রদের সাথে যোগাযোগ করে নেবে, করে সমস্যার সমাধান করে নেবে। আর বাড়িতে থাকবে, নিজের শরীর দিকে খেয়াল থাকবে, যেখানে মাস্ক ব্যবহার করবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। কেন দেখা যাচ্ছে তুমি ঠিক আছো কিন্তু পাশের একজন কি সচেতন না থেকে যদি হঠাৎ করে হাঁচি দেয়, তাহলে যে ড্রপলেটস অর্থাৎ যে হাঁচিগুলো যেগুলো বের হয়ে আসে বাতাসে, এগুলোতে থাকা অদৃশ্য জীবাণু আমাদের শরীরে কি
প্রবেশ করতে পারবে না যদি আমরা মাস্ক ব্যবহার করি। সুতরাং মাস্ক পরিধানের ব্যাপারে অবশ্যই সবাই সচেতন থাকবে। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে। আর যে কোনো লোকের কি ক্লাসে যাওয়া থেকে যতদূর সম্ভব নিজেকে দূরে রাখার চেষ্টা করবে। আর সর্বনিম্ন কত 4 দূরত্ব বজায় রাখবে। এখন আমরা ক্লাসে ফিরে আসি, শ্রেণী কার্যক্রমে ফিরে আসি। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় থেকে হৃৎপিণ্ডের গঠন আর কাজ নিয়ে আলোচনা করছি। আমরা কি নিয়ে আলোচনা করছি? আজকের নবম আর দশম শ্রেণীর জীববিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের হৃৎপিণ্ডের গঠন ও কাজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে আজকের পাঠ শেষে আমরা হৃৎপিণ্ডের গঠন আর কাজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তোমরা হৃৎপিণ্ড কি তোমরা হয়তো জানো, বা অনেকে হয়তো কি ক্লিয়ার করে জানো, আবার অনেকে হয়তো ক্লিয়ার জানো না। তবে আমরা যতদূর সম্ভব কি আজকে হৃৎপিণ্ডের গঠন আর কাজ নিয়ে আলোচনা করার পূর্বে আমরা হৃৎপিণ্ড একটু দেখে নিই আসলে দেখতে কেমন, হৃৎপিণ্ডের গঠনটা আসলে কেমন। তোমরা জানো হৃৎপিণ্ড আমাদের কি করে, রক্ত সংবহন তন্ত্রের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো হৃৎপিণ্ড। তাহলে এই হৃৎপিণ্ড কোথায় অবস্থান করে? হৃৎপিণ্ডের চিত্রটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। একটা চিত্র আমাদের প্রতিষ্ঠানে সরকার কর্তৃক সরবরাহকৃত যে চার্ট, এই চার্টে অতি চমৎকার করে দেওয়া আছে। দেখো তাহলে কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত এই যে চার্ট, এখানে আছে হৃৎপিণ্ডের রক্ত সরবরাহের পরিক্রিয়া দেখানো আছে। সেখানে একটা সুন্দর হৃৎপিণ্ডের একটা সুন্দর চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এখান থেকে আমরা জানতে পারবো হৃৎপিণ্ড দেখতে কেমন। তাহলে হৃৎপিণ্ড আমরা আগে জেনে নিই কোথায় অবস্থান করে। আমাদের যে বক্ষপিণ্ড, এই বক্ষ গহ্বরের ভিতর বাম পাশে, কোন পাশে? বাম পাশে এই হৃৎপিণ্ডটা অবস্থান করে। ডান পাশে হচ্ছে খুব কম, আর অধিকাংশ বাম পাশে কি বেশি জায়গা জুড়ে 2 ফুটের মাঝখানে অবস্থান করে। তাহলে কোথায়? বক্ষ গহ্বরের 2 ফুটের মাঝখানে বুকের বাম পাশ জুড়ে এই রক্ত সংবহনের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হৃৎপিণ্ড অবস্থান করে। এই হৃৎপিণ্ড দেখতে কেমন? এই হৃৎপিণ্ড দেখতে মূলত ত্রিকোণাকার। এটা মূলত কেমন? ত্রিকোণাকার। কেমন দেখতে দেখো? ত্রিকোণাকার, কিছুটা ত্রিকোণাকার। দেখো একটা, দুটো, তিনটা, এখানে তিনটা কোণ মতো দেখাচ্ছে, তাই না? তাই এটা দেখতে মূলত কি ত্রিকোণাকার। তাহলে এই যে পাশের অংশ, হৃৎপিণ্ডের এই পাশের অংশটা হচ্ছে কেমন? এটা হচ্ছে ডান অংশ, আর এ পাশে হচ্ছে বাম অংশ। এই ডান অংশে এই যেটা আছে না, এটা হচ্ছে কি ডান অলিম্ব, এটা হচ্ছে বাম অলিম্ব। তার আগে আমরা একটু জেনে নিই যে হৃৎপিণ্ড সাধারণত 3টি স্তর নিয়ে গঠিত। হৃৎপিণ্ডের যে প্রাচীর, এই প্রাচীরটা 3টি স্তর নিয়ে গঠিত। একটা হচ্ছে কি হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের প্রাচীর 3টি স্তরে বিভক্ত। 3টি স্তর নিয়ে গঠিত। কি কি? এক হচ্ছে বহিঃস্তর, 2 হচ্ছে মধ্যস্তর,
3 নম্বর হচ্ছে অন্তঃস্থ। এটাকে বলা হয় কি এপিকার্ডিয়াম, মধ্যস্থটাকে বলা হয় কি মায়োকার্ডিয়াম, আর অন্তঃস্থকে বলা হয় কি এন্ডোকার্ডিয়াম। তাহলে বহিঃস্থকে বলা হয় এপিকার্ডিয়াম, মধ্যস্থকে বলা হয় কি মায়োকার্ডিয়াম, আর অন্তঃস্থকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। তাহলে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম। এখন হৃৎপিণ্ডের মূলত কি দ্বারা হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম নামক পর্দা দ্বারা আবৃত থাকে। তাহলে হৃৎপিণ্ডের প্রাচীর কয়টি স্তর নিয়ে গঠিত? হৃৎপিণ্ডের প্রাচীর 3টি স্তর নিয়ে গঠিত। একটা হচ্ছে বহিঃস্তর, আরেকটা হচ্ছে মধ্যস্তর, আর হচ্ছে অন্তঃস্তর। বহিঃস্তরকে বলা হয় কি এপিকার্ডিয়াম, মধ্যস্তরকে বলা হয় মায়োকার্ডিয়াম, আর অন্তঃস্তরকে বলা হয় কি এন্ডোকার্ডিয়াম। এই বহিঃস্তর হৃৎপিণ্ড যেমন অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত, তেমনি বহিঃস্তরটি অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। এখানে সাধারণত চর্বি বিকৃত অবস্থায় চর্বি অবস্থান করে থাকে। মধ্যস্তর হচ্ছে বহিঃস্তর আর অন্তঃস্তরের মধ্যভাগ, এটাও কি এক ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত থাকে। আর অন্তঃস্তরটি হচ্ছে ভিতরের স্তর, যেটির ভিতরে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলি কি হয় অবস্থান করে। এই অন্তঃস্তরের ভিতরে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলি অবস্থান করে। আমরা এখন এখানে তোমরা এবার হৃৎপিণ্ড যে চিত্র, এই চিত্রটি তোমরা ভালো করে খেয়াল করো। এই চিত্রটিতে তোমরা দেখলে বুঝতে পারবে যে এটা আমি বলছি ত্রিকোণা। তাহলে আমরা এখন কি নিয়ে আলোচনা করছি? হৃৎপিণ্ডের গঠন নিয়ে আলোচনা করছি। হৃৎপিণ্ড কি ত্রিকোণাকার। এর উপরে দেখো এই যে একটা অবস্থান করছে না, এটাকে বলা হয় কি ঊর্ধ্ব মহাশিরা। এই শিরাটাকে বলা হয় কি ঊর্ধ্ব মহাশিরা। অপরদিকে পাশের এই যে শিরাটি ধমনীটি আছে, এটাকে বলা হয় কি মহাধমনী। এটা হচ্ছে মহাধমনী। এটা হচ্ছে মহাধমনী, এটা হচ্ছে কি ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী। এটা হচ্ছে কি ফুসফুসীয় ধমনী। এটা হচ্ছে পালমোনারি শিরা, বাকি ফুসফুসীয় শিরা। এটা হচ্ছে নিম্ন মহাশিরা। এটা কি নিম্ন মহাশিরা। এখানে দেখো, এখানে আরো তোমরা দেখতে পাবে, আরো ভালো করে খেয়াল করো। এই হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠ বিভক্ত? হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠে বিভক্ত। উপরের 2টা প্রকোষ্ঠ, এই যে প্রকোষ্ঠ, এটা হচ্ছে ডান, যেহেতু এটাকে যদি মাঝখান দিয়ে ভাগ করি তাহলে এই অংশটা হচ্ছে ডান অংশ, এটা হচ্ছে বাম অংশ। তাহলে এই উপরের দুটো প্রকোষ্ঠকে বলা হয় অলিন্দ। ডান পাশেরটাকে বলা হয় ডান অলিন্দ, বাম পাশেরটাকে বলা হয় কি বাম অলিন্দ। নিচের দুটোকে বলা হয় নিলয়, নিচের দুটোকে বলা হয় নিলয়। তাহলে এটার নাম কি ডান নিলয়, এটাকে বলা হয় কি বাম নিলয়। তাহলে ডান পাশের উপরের যে দুটো প্রকোষ্ঠ, এই দুটোকে বলা হয় অলিন্দ, নিচের দুটোকে বলা হয় নিলয়। তাহলে উপরের অংশটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে কি বাম অলিন্দ। নিচেরটা হচ্ছে কি ডান নিলয়, বাম পাশের প্রকোষ্ঠকে বলা হয় কি বাম নিলয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ছবিটা। আর যদি দেখতে সমস্যা হয় তাহলে কি একটু জুম করবে, জুম করলে কি ভালো করে কি জিনিসগুলো বুঝতে পারবে। যখন
আমাদের হৃৎপিণ্ডের কাজ হচ্ছে কি রক্ত পাম্প করে সারা শরীরে কি রক্তটা ছড়িয়ে দেয়, পৌঁছে দেয়, সারা শরীরে পাম্প করলে রক্ত কি সারা শরীরে রক্ত সংবহনতন্ত্রের মাধ্যমে সমস্ত শরীরে কি কোষে কোষে পৌঁছে দেয়। তাহলে এই হৃৎপিণ্ড পাম্প করতে থাকে, অবিরাম গতিতে পাম্প করতে থাকে। হৃৎপিণ্ডের এই যে সংকোচন এটাকে বলে সিস্টল, আর যে হৃৎপিণ্ডের প্রসারণ এটাকে বলে ডায়াস্টল। সিস্টল আর ডায়াস্টল, এই সিস্টল আর ডায়াস্টল একসাথে এটাকে বলা হয় হৃদস্পন্দন। কি বলা হয়? একসাথে এটাকে বলা হয় হৃদস্পন্দন। অত্যন্ত মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। ক্লাসটা যদিও একটু জটিল এবং একটু কঠিন, তাই কি আমি যথাযথ চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর, তোমরা মনোযোগ দিয়ে দেখলে কি বুঝতে পারবে। তাহলে দেখো রক্ত কি করে। রক্ত তোমরা জানো আমাদের ত্বকের উপরে যে নীল যেটা দেখা যায় রক্তের নালী এটাকে বলা হয় শিরা, আর ধমনীটা কি আমরা দেখতে পাই না বাইরে থেকে, এটা একটু গভীরে থাকে। এই শিরা কি করে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, আর ধমনী কি করে বিশুদ্ধ রক্ত বহন করে কোষে কোষে পৌঁছে দেয়। আর তাহলে সমস্ত শরীর থেকে কি করে রক্ত এই মহাধমনী পথে, এই মহাশিরা পথে কোথায়, এই যে ঊর্ধ্ব মহাশিরা আছে, এই যেখানে দেখতে পাচ্ছ ঊর্ধ্ব মহাশিরা, এই ঊর্ধ্ব মহাশিরা পথে কি করে প্রথমে বাম অলিন্দে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? বাম অলিন্দে প্রবেশ করে। তোমরা একটা কথা জেনে থাকবে, উভয় অলিন্দ একসাথে কি প্রসারিত হয়, পরে একসাথে সংকুচিত হয়। একইভাবে উভয় নিলয় ও কি একই সাথে প্রসারিত হয়, একসাথে কি সংকুচিত হয়। সমস্ত শরীর থেকে রক্তগুলো বাম অলিন্দে প্রবেশ করে, একই সাথে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত এই যে ফুসফুসীয় শিরা দিয়ে বা পালমোনারি শিরা দিয়ে এই বাম অলিন্দে প্রবেশ করে। তাহলে এখানে বাম অলিন্দে প্রবেশ করার পরে এই দুই অলিন্দের মাঝখানে এই যে বাম অলিন্দ আর বাম নিলয় এই দুয়ের মাঝখানে একটা ছিদ্র পথ থাকে, যেটা দিয়ে এই বাম অলিন্দের ভিতর দিয়ে রক্ত কি করে এখান থেকে বাম ডান অলিন্দের ভিতর দিয়ে রক্ত কি করে ডান নিলয়ে প্রবেশ করে। যেহেতু কি সমস্ত শরীর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই যে ঊর্ধ্ব মহাশিরা পথে দিয়ে ডান অলিন্দে প্রবেশ করে, কোন অলিন্দে প্রবেশ করে? ডান অলিন্দে প্রবেশ করে। একই সাথে ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে বিশুদ্ধ রক্ত, পরিশোধিত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। তাহলে উভয় অলিন্দ একসাথে প্রসারিত হলো। পরপরই কি করবো অলিন্দ দুটো একই সাথে আবার পাম্প করে না সংকুচিত হবে। সংকুচিত হলে ডান অলিন্দ থেকে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? ডান নিলয়ে প্রবেশ করবে। একই সাথে এই যে বাম অলিন্দ থেকে বিশুদ্ধ রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত বাম নিলয়ে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? বাম নিলয়ে প্রবেশ করবে। তাহলে দেখো এই দুই অলিন্দ আর দুই নিলয়ের মাঝখানে ছিদ্র থাকে। এখানে সেই ছিদ্রের মাঝখানে কি থাকে? ভালভ থাকে। ভালভের কাজটা যখন ডান অলিন্দে এখানে এটাকে বলা হয় যে ভাবটা থাকে, এখানে বলা হয় ট্রাইটাস। এই ভাবটার নাম হচ্ছে ট্রাইটাস। এই যে অলিন্দ, ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে যে ছিদ্র থাকে, ছিদ্র পথে যে ভাব থাকে, এই ভাবটাকে বলা হয় কি? ট্রাইটাস ভাব। আর এই ভালভের কাজ হচ্ছে যখন রক্তটা বাম অলিন্দ থেকে রক্তটা যখন কি ডান অলিন্দ থেকে রক্তটা যখন ডান নিলয়ে প্রবেশ করবে, তখন কি হবে? প্রবেশ করার পরে কি হবে? ভালভটা আটকে যাবে, প্রবেশ ছিদ্র মুখে এরকম আটকে যাবে। যখন আটকে যাবে তখন এই রক্ত এখান থেকে নিলয় থেকে আর এই ডান অলিন্দ থেকে ডান নিলয়ে প্রবেশ করতে পারবে না, বা রক্ত
বিপরীত দিকে ধাবিত হতে পারবে। একইভাবে ঠিক একই সাথে ডান অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত ওই ছিদ্র পথে অলিন্দ বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝখানে যে ছিদ্র পথ আছে সেই ছিদ্র পথ দিয়েই কি বাম অলিন্দ থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে প্রবেশ করবে। ওই ছিদ্র পথের যে ভালভটাকে এটাকে বলা হয় বাইকাসপিড। কি বলা হয়? বাইকাসপিড বা মাইটাল ভালভ। এটাকে বলা হয় বাইকাসপিড ভালভ বা মাইটাল ভালভ। এই ভালভ যখন রক্ত বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করবে তখন কি হবে? ভালভটা আটকে যাবে। আটকে গেলে কি হবে? উপরের রক্ত আর নিলয়ের ভিতরে প্রবেশ করতে পারবে না। তাহলে এখন উভয় নিলয় যখন রক্ত দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে, ওই রক্তটা কি করবে? যখন প্রবেশ করবে তখন নিলয় দুটো প্রসারিত হবে। কি হবে? নিলয় দুটো প্রসারিত হবে। তার পরবর্তী কাজ হচ্ছে নিলয় দুটো আবার সংকুচিত হয়ে যাবে। সংকুচিত যখন হয়ে যাবে তখন রক্ত কি হবে? দেখো তোমরা এখান থেকে দেখলে বুঝতে পারবে যে কি এই যখন সংকুচিত হবে তখন এখান থেকে রক্ত কি করবে? একই সাথে সংকুচিত হবে। সংকুচিত হলে দেখো এই নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি হবে? এই যে তোমার ফুসফুসীয় ধমনী দেখতে পাচ্ছ কি? এইটাকে বলা হয় ফুসফুসীয় ধমনী। কেন এটাকে? যেহেতু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি করে? শিরায় কি করে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। ততটুকু এটাকে আমরা বলছি ফুসফুসীয় ধমনী। এই ধমনীটাই কি করে? শুধু এই ধমনীটা কি করে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। এটাকে ধমনী বলছে এই কারণ যে শিরা থেকে যেগুলো উৎপত্তি সেগুলো হচ্ছে ধমনী, আর শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ থেকে যেগুলো সে হৃৎপিণ্ডের দিকে প্রবেশ করে সেটাকে বলা হয় কি? শিরা। আর ধমনী থেকে যেটা উৎপত্তি হয়ে শরীরের বিভিন্ন দিকে পৌঁছে দেয় এটাকে বলা হয় কি? সেই রক্তনালীগুলোকে বলা হয় ধমনী। যেহেতু এটা হৃৎপিণ্ড থেকে শুরু তাই এটাকে বলা হয় কি? ধমনী। এই একমাত্র ফুসফুসীয় ধমনী যেটা কি করে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। তাহলে কি করছে দেখো, অলিন্দ থেকে যখন রক্ত নিলয়ে প্রবেশ করলো এখন নিলয়টা সংকুচিত হয়ে যাবে। যখন নিলয়টা সংকুচিত হবে তখন কি হবে? চাপ সৃষ্টি হবে। চাপ সৃষ্টি হলে এই নিলয় থেকে রক্ত বেরিয়ে কি এই ফুসফুসীয় ধমনী দিয়ে কোথায় যাবে? ফুসফুসে প্রবেশ করবে। কোথায় যাবে? আমাদের ফুসফুসে প্রবেশ করবে। যখন ফুসফুসে প্রবেশ করবে তোমরা জানো ফুসফুস থেকে রক্ত পরিশোধিত হবে। অর্থাৎ ফুসফুস থেকে কি করবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে প্রবেশ করলে ফুসফুস থেকে ওটা অক্সিজেন গ্রহণ করে পরিশোধিত হয়ে যাবে। অর্থাৎ শরীরের কোষে গ্রহণের উপযোগী হয়ে যাবে। ওই পরিশোধিত রক্ত এই একটা এটাকে বলছে এখন কি? শিরা। ফুসফুসীয় শিরা। শিরা বলছে কেন? যেটা এটা অন্যদিকে উৎপত্তি হয়ে কি ধমনীর দিকে চলে আসে, তাই এটাকে বলা হচ্ছে কি? ফুসফুসীয় শিরা, যেটা ফুসফুস থেকে উৎপন্ন হয়ে কি ধমনীর দিকে প্রবেশ করেছে এটাকে বলা হচ্ছে ফুসফুসীয় শিরা। এই ফুসফুসীয় শিরা কি করছে? অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে বাম অলিন্দে নিয়ে আসছে। বাম অলিন্দে নিয়ে আসার পরই বাম অলিন্দ থেকে রক্ত কোথায় প্রবেশ করছে? বাম অলিন্দ থেকে রক্ত প্রবেশ করছে বাম নিলয়ে। অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করছে। আর এখান থেকে এই যে মাইটাল ভালভের মধ্য দিয়ে এই যে ছিদ্র আছে এই ছিদ্র পথে কি করছে? রক্ত তোমার বাম নিলয়ে প্রবেশ করছে। যখন নিলয়ে প্রবেশ করছে তখন সাথে সাথে কি হচ্ছে? এই ছিদ্র পথে যে মাইটাল ভালভ থাকে বা বাইকাসপিড ভালভ থাকে এই বাইকাসপিড ভালভটাকে আটকে গেলে কি হয়? এখান থেকে রক্ত আর বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করতে পারে। এখন বাম নিলয়ে যখন আমরা রক্তটা প্রবেশ করছে তখন বাম নিলয়ের পরবর্তী কাজ হচ্ছে রক্ত ওখান থেকে সারা শরীরে ছড়িয়ে যাবে। এই কারণে বাম নিলয়ে আগে প্রসারিত হয়েছিল, প্রসারিত হওয়ার পর কি এখন এটা সংকুচিত হবে। যখন বাম নিলয়টা এরকম প্রেসার ক্রিয়েট করবে সংকুচিত হয়ে যাবে তখন এখান থেকে রক্ত এই দেখতে পাচ্ছ এই রক্ত কোথায় যাচ্ছে? এখানে প্রবাহটা দেখো
নীল রক্ত আর লাল রক্ত আরো দিয়ে বোঝানো হয়েছে এটা অক্সিজেন যুক্ত রক্ত আর এটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নীল শিরা। তোমরা নিজেদের হাতে দেখলেও বুঝতে পারবে যে শিরা উপরে যেটা ভাসমান থাকে এটা কালারও কি জাস্ট এরকম নীল কালারের। অর্থাৎ নীল কালারটা কি চিহ্ন প্রকাশ করছে? এই যে আরোগুলো বোঝাচ্ছে এটা কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। আর যেটা লাল যেটা গভীরে থাকে এটা দ্বারা বোঝাচ্ছে কি এই রক্তগুলো কি অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে এই নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত সরাসরি কোথায় চলে যাবে? এই যে ঊর্ধ্ব মহাধমনী, কি এটা মহাধমনী, এই মহাধমনী পথে নিলয় থেকে নিলয়টা সংকুচিত হওয়ার সাথে সাথে এই মহাধমনী পথ দিয়ে রক্ত কি সারা শরীরে পৌঁছে যাবে। দেখো এখন এই নিলয় থেকে যখন রক্ত মহাধমনীতে প্রবেশ করছে তখন কি হচ্ছে? এই এখানে একটা ভালভ আছে, কি আছে? এখানে একটা ভালভ থাকে। এই যে মহাধমনী আর নিলয়ের মাঝে যে ভালভ থাকে এই ভালভ দেখতে অর্ধচন্দ্রাকার। এটা কি হয়? অর্ধচন্দ্রাকার ভালভ থাকে। আর একইভাবে যখন ডান নিলয় থেকে রক্ত কি এই যে ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করে এর মাঝখানেও কি অর্ধচন্দ্রাকৃতির ভালভ থাকে। এখানে কি থাকে? অর্ধচন্দ্রাকৃতির ভালভ থাকে। এখানে ভালভ থাকে, অর্ধচন্দ্রাকৃতির ভালভ থাকে। যখন রক্ত এই নিলয় থেকে ধমনীতে প্রবেশ করে তখন এই ভালভের মুখটা কি হয়? বন্ধ হয়ে যায়। অর্ধচন্দ্রাকৃতির ভালভটা কি করে? এই পথটাকে বন্ধ করে দেয়। বন্ধ করে দেবে কি রক্ত আর কোনো মতে কি প্রবেশ করতে পারে না বা উপর থেকে রক্ত নিচের দিকে আসতে পারে না। তাহলে এই কাজটা কিন্তু একই সাথে, বুঝতে পারছো কি? যেহেতু দুইটা নিলয় একই সাথে পাম্প করে মানে সংকুচিত হয়, সুতরাং কি ওই ভালভটাও কি একই সাথেই খুলে দেয় আবার কি একই সাথে বন্ধ হয়ে যায়। তাহলে আমরা রক্ত হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতি আমরা মোটামুটি কি জানতে পারলাম। তাহলে আমরা যেটা জানলাম গঠনের কাজে, আমরা এখন জানলাম কি হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতি আমরা জানতে পারলাম। সঞ্চালন পদ্ধতি জানতে পারলাম, যেটা আমি চার্টের মাধ্যমে তোমাদেরকে কি বোঝানোর চেষ্টা করেছি। হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন আমি যেটা আলোচনা করছি হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতি একটু জটিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ক্লাসটা কি একটু জটিলও তোমরা বাড়িতে ভালো করে কি তোমাদের বইতে আছে, বই থেকে কি তোমরা ভালো করে এটা দেখবে। আর আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি বইয়ের সাথে যদি যখন তোমরা এটা মিলাবে তখন এটা কি আরো ভালো করে জানতে পারবে। তাহলে কি হবে? রক্ত সঞ্চালন পদ্ধতিতে আমরা কি জানলাম? হৃৎপিণ্ডে কি থাকে? চারটা প্রকোষ্ঠ থাকে। উপরের প্রকোষ্ঠ দুইটাকে বলা হয় কি অলিন্দ আর নিচের দুটাকে বলা হয় নিলয়। ডান পাশের অলিন্দটাকে বলা হয় ডান অলিন্দ, বাম পাশের অংশটাকে বলা হয় কি বাম অলিন্দ। দুটো অলিন্দ একসাথে কি প্রসারিত হয় আবার একসাথে সংকুচিত হয়। যখন অলিন্দ দুটো প্রসারিত হয় তখন ওখান থেকে কি ডান অলিন্দের ভিতরে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে আর বাম অলিন্দের ভিতরে কি অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করে। তারপরে কি দুইটা ভালভ একসাথে কি খুলে দেয়, খুলে গেলে দুই অলিন্দ থেকে রক্ত নিলয়ে প্রবেশ করে। যখন রক্ত ডান নিলয়ে করে উভয় নিলয়ে প্রবেশ করে ডান অলিন্দ থেকে কি করে রক্ত এখন পাম্প করে ওটাকে কি করে ফুসফুসীয় ধমনীতে কি পাঠিয়ে দেয়। আর একইভাবে বাম ডান নিলয় থেকে রক্ত কি ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করে ওখান থেকে ফুসফুসের ভিতরে প্রবেশ করে। ফুসফুস থেকে রক্ত পরিশোধিত হয়ে অর্থাৎ অক্সিজেন গ্রহণ করে ওটা বাম অলিন্দে প্রবেশ করে। বাম অলিন্দ থেকে রক্ত কি হয়
মাইটাল ভাবের ভিতর মাইটাল ভাব খুলে যায়, ওই ছিদ্রপথে কি হয়, রক্ত বাম নীলায় প্রবেশ করে, সাথে ভাবটা বন্ধ হয়ে যায়, আর বাম নীলা থেকে বাম নীলায় এখন সংকুচিত হয়ে আবার ওই রক্তকে কি করে যায়, ঠেলে মহাধমনীর পথে পাঠিয়ে দেয়। কোথায়? মহাধমনীতে। মহাধমনীর মাধ্যমে সমস্ত শরীর, সমস্ত রক্তটা সমস্ত শরীরে পৌঁছে যায়। সংবহনতন্ত্র এভাবেই কাজ করতে থাকে। সমস্ত কোষে কোষে রক্ত পৌঁছে দেওয়া হচ্ছে রক্ত সংবহনতন্ত্র, হৃৎপিণ্ডের প্রধান কাজ। হৃৎপিণ্ডের এখন আমরা জানবো কি হৃৎপিণ্ডের কাজ। হৃৎপিণ্ডের কাজ তোমরা জানো, হৃৎপিণ্ড হচ্ছে রক্ত সংবহনতন্ত্রের প্রধান অঙ্গ। রক্ত সংবহনতন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড। রক্ত সংবহনতন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে কি, এই হৃৎপিণ্ড। তাহলে হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ড কি করে? হৃৎপিণ্ড হৃৎপিণ্ড পাম্প করে রক্তকে সমস্ত রক্তকে শরীরের সমস্ত জায়গায় হৃৎপিণ্ড পাম্প করে রক্তকে শরীরের সমস্ত জায়গায় পাঠিয়ে দেয়। অর্থাৎ কোষে কোষে পাঠিয়ে দেয়। হৃৎপিণ্ড এটাই মূলত কাজ, যে কি হৃৎপিণ্ড পাম্প করতে থাকে, প্রতিনিয়ত পাম্প করে রক্ত সংবহনতন্ত্রের মাধ্যমে রক্তকে কোষে কোষে পাঠিয়ে দেওয়া হচ্ছে হৃৎপিণ্ডের প্রধান কাজ। হৃৎপিণ্ড সম্পর্কে আমরা মোটামুটি জানলাম, হৃৎপিণ্ডের গঠন প্রণালী সম্পর্কে জানলাম, হৃৎপিণ্ডের হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন পদ্ধতি, অর্থাৎ কিভাবে রক্তকে পাম্প করে সে কোষে কোষে পাঠিয়ে দেয় সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম। আর হৃৎপিণ্ডের কাজ সম্পর্কেও আমরা মোটামুটি জানতে পারলাম, তাই না? দেখো, আরেকটা কথা না বলে নয়, হৃৎপিণ্ড কেন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আর কেন বিশুদ্ধ রক্ত অর্থাৎ অক্সিজেন যুক্ত রক্তগুলো মিশ্রিত হয়ে যায়? তার কারণ তোমরা জেনেছো যে ডান অলিন্দ আর ডান নিলয় সম্পূর্ণ আলাদা আলাদা প্রকোষ্ঠ, একইভাবে বাম অলিন্দ আর বাম নিলয় আলাদা আলাদা প্রকোষ্ঠ। আলাদা ডান অলিন্দ আর ডান নিলয় অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করে, আর অপরদিকে বাম অলিন্দ থেকে রক্ত ডান যখন বাম অলিন্দ নিলয়ে প্রবেশ করে তখন সেটি অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করতে থাকে। সেই একদম কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের জন্য প্রকোষ্ঠ আলাদা, আর অক্সিজেন যুক্ত রক্তের জন্য প্রকোষ্ঠগুলো আলাদা। যেহেতু প্রকোষ্ঠগুলো আলাদা আলাদা, এই কারণে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আর কি অক্সিজেন যুক্ত রক্ত মিশ্রিত হয়ে যায়। আমরা মোটামুটি শেষ পর্যায়ে একটা দীর্ঘ ক্লাস আমি যথাযথ বোঝানোর চেষ্টা করেছি। তোমরা আমি চার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যদি বুঝতে কোথাও সমস্যা মনে হয় তাহলে কি একটু জুম করবে, আর বই থেকে কি আমি যে বোঝানোর চেষ্টা করেছি একটু বই থেকে মিলিয়ে নেবে, দেখবে তোমরা সহজে বুঝতে পারবে। তোমাদের আগে জানতে হবে প্রকোষ্ঠ বাম অলিন্দ বাম নিলয়, বাম অলিন্দ
বাম নিলয়, ডান অলিন্দ, ডান নিলয়, এগুলো তোমাদেরকে জানতে হবে। ভাগগুলো সম্পর্কে জানতে হবে। আর কোন অলিন্দে ডান অলিন্দে যে অক্সিজেন যুক্ত রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করে, বাম অলিন্দ যে অক্সিজেন যুক্ত রক্ত গ্রহণ করে, এইগুলো কি তোমাদেরকে জানতে হবে। এবার অলিন্দ থেকে রক্ত নীলায় যায়, তারপরে কি নীলায় থেকে রক্ত কোনটা ফুসফুসে ধমনীতে যায়, কোনটা কি মহাধমনীর পথে কি অক্সিজেন যুক্ত রক্ত বাম নীলায় থেকে কি মহাধমনীর পথে কি শরীরের কোষে কোষে পৌঁছে যায়। এই জায়গাগুলো কি তোমাদেরকে ভালো করে একদম ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। এবং হৃৎপিণ্ডের এই অঙ্গগুলি, এই অংশগুলি অবশ্যই তোমাকে ভালোভাবে চিনতে হবে। যদি তোমরা এটা চিনতে পারো তাহলে অবশ্যই তোমরা একদম একটা স্বচ্ছ ধারণা তোমরা আয়ত্ত করতে পারবে। তোমরা হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে জানতে পারবে এবং রক্ত সংবহনতন্ত্র, তারপরে কি হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতি অত্যন্ত চমৎকার ভাবে বুঝতে পারবে। শুধু প্রকোষ্ঠগুলো, হৃৎপিণ্ডের সমস্ত মানে যে ভাগগুলো রয়েছে এগুলো একদম ক্লিয়ার করে তোমাদেরকে জানতে হবে। এই তোমাদের ধারণাটা আরো ক্লিয়ার করার জন্য আমি তোমাদেরকে যে বাড়ির কাজটা দেবো, এই বাড়ির কাজটা তোমাদের কি এই ক্লাসটাকে আরো বেশি কি ফলপ্রসূ করে তুলতে সক্ষম হবে। সেটা কি, তোমাদের বাড়ির কাজ হবে হৃৎপিণ্ডের চিত্র এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এটাই তোমাদের বাড়ির কাজ। হৃৎপিণ্ডের চিত্র এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো অত্যন্ত সুন্দর করে। বিভিন্ন অংশগুলো তোমাদেরকে কি করতে হবে, অবশ্যই কি ক্লিয়ার ধারণা রাখতে হবে যে প্রতিটা অংশের নামগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এবং কোন জায়গায় কোন অংশটা অবস্থান করছে সেটা সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই কি বুঝতে পারবে রক্ত সংবহনতন্ত্রের রক্ত রক্ত সংবহনতন্ত্র সম্পর্কে তোমরা ভালো বুঝতে পারবে, কিভাবে রক্ত বিভিন্ন পাঠায় কাম করে সেগুলো তোমরা ভালোভাবে জানতে পারবে। অপরদিকে হৃৎপিণ্ড সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তোমরা পেয়ে যাবে। তা ক্লাস একেবারে শেষ পর্যায়ে, বাড়ির কাজ দিয়েছি। আরো দুটো একটা কথা কি শেষে না বললেই নয়, তোমরা কি করবে, এই ক্লাসটা ভালো করে পর্যবেক্ষণ করবে। যখন কোনো সমস্যা হবে ক্লাস বুঝতে যদি মানে কোথাও ট্রাবল মনে হয়, যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমাদের কি কি বিষয় শিক্ষকের শরণাপন্ন হবে। আর ভালো করে বোঝার চেষ্টা করবে, বইটা ভালো করে পড়বে, নিয়মিত পড়াশোনা করবে। সামনের পরীক্ষা হলে যেন কি তোমরা লিখতে পারো ঠিকঠাক। আর ওই বিষয়গুলো তো কি তোমাদেরকে ভালো করে আয়ত্ত করতেই হবে। তো সবাই নিজে নিজে বাড়িতে অবস্থান করবে, যতদূর সম্ভব করো বাড়িতে অবস্থান করবে, বাবা মাকে সচেতন করবে। অনেকের পরিবারের ব্যক্তিরা সচেতন নয়, অভিভাবক যারা সচেতন নয় তাদেরকে তোমরা বোঝাবে, আশেপাশে মানুষকে বলবে যেন মাস্ক ব্যবহার করে, স্যানিটাইজার ব্যবহার করে, কোথা থেকে এসে বাড়িতে এসে যেন কি হাতটা পরিষ্কার করতে হয়, সার্ফ দিয়ে, সাবান সাবান পানি দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করবে, স্যানিটাইজার তোমার ছাপ দিয়ে কাপড় চোপড়গুলো ভালো করে পরিষ্কার করবে। তারপরে কি অবশ্যই গোসল করবে, গোসল করে কি শ্যাম্পু ব্যবহার করবে, শরীরটা সম্পূর্ণ পরিষ্কার করে দেবে, কাপড় চোপড়গুলো ঝাড়া দেবে না। এভাবে মানুষকে সচেতন করবে আর নিজেরাও সচেতন থাকবে। আর বাইরে ঘোরাফেরা করবে না, ভালো করে পড়াশোনা করবে। তাহলে নিজের শরীর দিকে খেয়াল করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ন্যাশনাল অ্যান্থেম অবশ্যই কি
আবারও কি স্মরণ করবে, যেন তোমরা ভুলে না যাও। তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি অনুপম মণ্ডল সবার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।